মহানবমী শেষে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে মঙ্গল কামনা। কাল প্রতিমা বিসর্জন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাভেলা হত্যাকাণ্ডে জড়িত ৩ সন্দেহভাজন হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। 2 ভাগে বিভক্ত হয়ে আবারও সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। চট্টগ্রামে গ্রেপ্তার সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রাজশাহীতে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, দ্রুত কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তৎপর থাকার দাবি কর্তৃপক্ষের। এবং রামপালের মোংলা ঘষিয়াখালী চ্যানেল পরিদর্শনে গেলেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে না, বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বাংলা সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি পারমিতাহীন। তিথি একই দিনে হওয়ায় নবমীর সঙ্গে সঙ্গে সারা দেশে আজ উদযাপিত হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকালে যথারীতি মহানবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেন ভক্তরা। পরে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে আগামীকাল। এর মাধ্যমেই শেষ হবে শারদীয় দুর্গোৎসবের এবারের সব আনুষ্ঠানিকতা। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামী গৃহে ফেরার পালা। ভক্তদের মাঝে এখন বিদায়ের সুর। তাই সকাল থেকেই নেচে গিয়ে শেষবারের মতো মায়ের আশীর্বাদ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই তিথিতে হয় সকাল 9টা 23 শুরু হয় মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। দেবী দুর্গার কাছে আহুতি দেন ভক্তরা। এরপর সকাল 9টা 57 শুরু হয় বিজয়া দশমীর বিহিত পূজা। শেষ হয় দর্পণ বিসর্জনের মাধ্যমে। এরপর মায়ের চরণে তেল আর সিঁদুর অর্পণের মাধ্যমে নারী পুরুষ সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। সিঁদুরটা যেন আমরা সারা বছর পড়তে পারি, আবার যেন সামনের বছর আবার দশমী আসবে তখন যেন আবার দিতে পারি। শাঁখা সিঁদুর নিয়েই যেন আমরা থাকতে পারি। কোনো হানাহানি কাটাকাটি রাজনৈতিক অস্থিরতা এগুলো যেন কিছুই না হয়। ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচারে আরাধনা করে অনাচার আর সংকট মোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন। জগতে যেন সবাই আমরা পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে পারি। মা, তুমি স্বর্গে চলে গেলে তোমাদের সন্তানের প্রতি তুমি তোমার আশীর্বাদ দেখো। তাই সব ভক্ত আজকে নয়ন জলে ভেসে মাকে বিদায় দিয়েছে। পঞ্জিকা মতে বৃহস্পতিবারই শেষ দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। শুক্রবার বিজয়া শোভাযাত্রা শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে আবারও ফিরে যাবেন স্বর্গে। সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয় দুর্গোৎসব সকল শ্রেণী পেশা আর ধর্মের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আর এর মাধ্যমে আবারও জানান দিচ্ছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাবোধকে। রমনা কালী মন্দির থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে আজ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে পালন করা হয় নবমী ও বিজয়া দশমীর পূজা অর্চনা। আগামীকাল দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। ঢাক, কাঁসের বাদ্যবাজনা আর আরতির মধ্য দিয়ে সকালে রাজশাহীর মণ্ডপগুলোতে শুরু হয় নবমী ও বিজয়া দশমীর পূজা অর্চনা। দেবী দর্শনের জন্য সাগরপাড়া ও প্রতিশ্রুতি সহ বিভিন্ন মণ্ডপে ভিড় করেন শত শত ভক্ত। এ সময় সিঁদুর খেলার মধ্য দিয়ে বিবাহিত নারীরা একে অন্যকে রাঙিয়ে তোলেন। দীর্ঘ ৬৮ বছর পর দুর্গোৎসবের রং লেগেছে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলে। রাত পেরুলেই দেবী বিসর্জন। তাই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঢাকঢোল ও শঙ্খের উলুধ্বনির মধ্য দিয়ে ভক্তরা পালন করেন নবমী ও দশমীর আনুষ্ঠানিকতা। নবমী ও দশমী তিথি এবার একই দিনে, তাই ভোরে নবমীর সমস্ত প্রক্রিয়া শেষে শুরু হয় বিজয়া দশমীর পূজা। পরে স্থাপিত ঘটে অঞ্জলি ও সিঁদুর দিয়ে সবার মঙ্গল কামনা করেন ভক্তরা। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। পূজার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা।
শারদীয় দুর্গাপূজার শুক্লাপক্ষ তিথিতে মানুষের যে ঢল নেমেছে আজকে মায়ের মহাদশমীর পরেই কিন্তু মা এই পৃথিবী ছেড়ে এই মর্তলোক ছেড়ে চলে যাবেন তার আলয়ে। এই কারণেই আসলে ভক্তরা শেষ সময়ে মাকে আরেকবার দেখার জন্য ভিড় করছেন। সন্ধ্যার এই সময়ে বাগেরহাটের এই যে পারিবারিক দুর্গা পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি যে এখনও দর্শনার্থী পুণ্যার্থী ভক্তরা তারা কিন্তু আসছেন। রয়েছেন নানা অতিথি, ঢাকার এখানে বাগেরহাটের বাইরে থেকে আসা বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিরা রয়েছেন এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই পূজা মণ্ডপটি ঘুরতে দেখতে আসছেন। আবারও জানাচ্ছি রাজু যে এই পূজা মণ্ডপে রয়েছে 451টি মূর্তি এবং এই 51টি মূর্তি শুধু 51টি মূর্তিই নয় কিংবা 51টি প্রতিকৃতিই নয় দেবদেবীর। এখানে তুলে ধরা হয়েছে দেবদেবীর নানা ঘটনাবহুল উল্লেখযোগ্য জীবনের নানা অংশ এবং এ কারণেই আসলে ভক্ত এবং যারা দর্শনার্থী আছেন, যারা অন্য ধর্মাবলম্বী তারাও কিন্তু এসেছেন এই সুন্দর আয়োজনটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে যে প্রতিকৃতি দেবীর এরকম আরও অসংখ্য প্রতিকৃতি রয়েছে এখানে এবং এই সন্ধ্যার সময়ে শেষ প্রস্তুতি চলছে আসলে আরতির পরেই কিন্তু শেষ হয়ে যাবে মহাদশমীর শেষ অংশটি কিন্তু এই যে আরতির মাধ্যমেই শেষ হয়ে যাবে, এরপরেই কিন্তু বিসর্জন। তো শেষ সময় হিন্দু ধর্মাবলম্বীরা যে মায়ের কাছে যে সারা বছরের দোয়া প্রার্থনা, সারা বছরের মনস্কামনা পূরণের জন্য কিন্তু শেষ সময়ে দেবী দর্শনে এসেছেন এবং শেষ সময়ের যে ব্যস্ততা, শেষ সময়ের যে ভিড় তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে, তিনি আমাদেরকে তার কাছে জানতে চাইবো আসলে সুন্দর পূজা মণ্ডপটি ঘুরে দেখতে তার কেমন লাগছে কিংবা এই অঞ্চলে এরকম একটি পূজা মণ্ডপ তার কাছে কেমন লাগছে। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক সকাল থেকে আছে এখানে দেখতেছি, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। তারপর অনেক ফ্রেন্ডরা মিলে আসতেছি, মজা করতেছি, বাইরের ফ্রেন্ডরা আসতেছে, তাদের কোঅপারেট করতেছি, অনেক মজা লাগতেছে। ধন্যবাদ আপনাকে। জানলাম একজন তরুণের কাছে যে তার এই পূজা মণ্ডপটি ঘুরে দেখতে মজা লাগছে এবং শুধুমাত্র সেই না, তার বন্ধু বান্ধব মিলেও কিন্তু এই পূজা মণ্ডপটি দেখতে আসছে। উৎসবমুখর বাঙালির চিরন্তন যে মানসিকতা, সেই মানসিকতার অসাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ বা এখানে ঘটেছে এবং বাগেরহাটের এই হাকিমপুরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই পূজাটি একটি বড় আয়োজন রূপে আসলে পারিবারিক একটি আয়োজন রূপে দেখা যাচ্ছে এবং বনেদি পরিবারের যে আয়োজন আমরা ভুলতে বসেছিলাম সেই স্বর্ণালী অতীতের কথাই কিন্তু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে একসময় মহা ধুমধামের সহিত দুর্গাপূজা হতো, সেই আমেজটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই ছিল রাজু আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে সহকর্মী শাতিলা শারমিন বাগেরহাট থেকে জানাচ্ছিলেন পূজার সবশেষ খবর। এদিকে সিলেটে উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিসর্জন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে কিন ব্রিজ এলাকার সুরমা পাড়ে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ রাজু, আপনি যেটা বলছিলেন যে আসলে পৃথিবীর অশুভ শক্তিকে নিধন করতে পৃথিবীতে যে দুর্গা মার আবির্ভাব ঘটেছিল, তারপর থেকে আজ তিনি পৃথিবীতে এসে অসুরকে নিধন করেছেন আজ নবমীতে এবং তারপর দশমীতে তার আরাধনা করা হয় এবং আবারও যাতে তিনি আগমন করেন 1 বছর পরে। তো সারাদিন মূলত দশমীর পূজা ছিল এবং এখন যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের সবগুলো মন্দির থেকে যারা পুণ্যার্থী যারা রয়েছেন তারা প্রতিমা বিসর্জন করছেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। এই কিন ব্রিজ এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক প্রতিমা বিসর্জন করা হচ্ছে এবং একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এবার সিলেটে 583টি পূজা মণ্ডপে দুর্গাপূজা পালিত হয়, কিন্তু সবগুলোতেই এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে, কোথাও আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই নাই। তো এই যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র
কেন্দ্র করে এই যে কিনব্রিজের এলাকায় এই হাজারো মানুষের ঢল নেমেছে। আমি বলবো হাজারো মানুষের চেয়েও বেশি মানুষ এখানে এসেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ শিশু থেকে শুরু করে সবাই এসেছে। তো আমি এখন কথা বলবো একজন পুণ্যার্থীর সাথে, যিনি পূজা উদযাপন পরিষদের একজন সদস্য, যে আপনাদের এবার কিভাবে আপনারা উদযাপন করলেন এবং আশীর্বাদটা কি করলেন মায়ের কাছে? এবার সিলেট সহ সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মায়ের পুজো হয়েছে এবং আজকে এবং কালকে আমরা 2 দিনে মাকে বিসর্জন দিচ্ছি। এবং এবারের পুজোয় আমরা দর্শনার্থীদের পেয়েছি, বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন, বিদেশি পর্যটকরা এসেছেন এবং সর্বোপরি সরকার প্রশাসন এবং আমাদের দেশে অসাম্প্রদায়িক জনগণ এই পুজোতে এসেছেন। আমরা ধন্যবাদ এবারে। ধন্যবাদ আপনাকে। আসলে রাজু, সিলেট সহ সারা বাংলাদেশ যে অসাম্প্রদায়িক একটি দেশ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে যে এসেছে এটি হচ্ছে তার প্রমাণ। এবং আসলে দেখতে পাচ্ছেন যে একের পর এক প্রতিমা এখানে আসছে এবং অনেক মানুষ এটা উপভোগ করছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে এখানে প্রায় 50 থেকে 100টি প্রতিমা বিসর্জন করা হবে এবং বাকি প্রতিমাগুলো আগামীকাল বিসর্জন করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। তো আমরা আছি এখানে রাত পর্যন্ত, শেষ পর্যন্ত। তো আপনাদের সবশেষ খবর আমরা জানিয়ে দিব। তো রাজু, এই ছিল আমার কাছে সিলেটের সবশেষ খবর। রাজু, সিলেট থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এদেশের মানুষের ধর্ম, তাই অসাম্প্রদায়িক চেতনা বাঙালি জাতির গর্ব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের জন্য বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এছাড়াও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও আসেন বঙ্গভবনে। এ সময় রাষ্ট্রপতি বলেন, সব ধর্মেরই মূল বাণী মানব কল্যাণ। ধর্ম সম্প্রদায় কিন্তু উৎসব সার্বজনীন। ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা ও দেশের মানুষের ধর্ম, বাঙালি জাতি অসাম্প্রদায়িক ও আলোকিত এক ঐতিহ্যের গর্বিত অংশীদার। এই ঐতিহ্য আমাদের মনে আলোক বর্তিকা হয়ে কাজ করে। প্রিয় দেশবাসী, সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। দুর্গোৎসব সত্য সুন্দরের আলোকে আলোকময় হয়ে উঠুক। আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের মূল বাণী আমাদেরকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বুদ্ধ করুক। দেখছেন বাংলার সময়। ইতালি নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে সন্দেহভাজন 3 হামলাকারীকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই 3 হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তারা। হত্যাকাণ্ডের পর খুনিরা গুলশান 2-এর 83 নম্বর সড়ক থেকে বের হয়ে 89 নম্বর সড়ক দিয়ে পালিয়ে যায় বলেও তথ্য আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িত সবাই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে একটি লোক মুঠোফোনে কথা বলছে এবং তার কাছেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ছিল বলে ধারণা করছে তারা। হত্যাকাণ্ডস্থল থেকে কিছু দূরে একটি ভবনের নিরাপত্তা ক্যামেরায় এই ফুটেজগুলো ধরা পড়ে। গত 28 সেপ্টেম্বর রাতে গুলশান 2-এ তাভেলা সিজারকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তাভেলার সহকর্মী নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা। দেশে কোনো ধরনের জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে র্যাবের গুলিবিদ্ধ এক সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর সঙ্গে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক হাসপাতালে আহত র্যাব সদস্যদের খোঁজখবর নেন এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং তারা এই সমস্ত উগ্রপন্থী বলেন, দুষ্কৃতিকারী বলেন, এই বিনষ্টকারী বলেন, সবকে আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খবর পেয়ে তাদের যথাযোগ্য ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদ, কোনো টেররিস্ট, কোনো দুষ্কৃতিকারীদের আমরা মাথা উঠে এখানে থাকতে দেব না।
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন। এটা টেম্পোরারি কোনো ডিফিকাল্টি হতে পারে, এটা ভাড়াটার কমার কোনো সমাধান কোনো প্রয়োজন নাই, এবং ইটস ভেরি রং অফ সার্টেন এমবাসিস টু ইস্যু সাচ ডাইরেক্টিভস, ভেরি রং অফ দেম। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয় নাই যে এরকম করা দরকার। নিউ ইয়র্কে কত হাজার লোক মারা যায়, কতটা বাঙালি তার মধ্যে। বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ও সংশয় তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ির মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশে 29,000 পূজা মণ্ডপ, কোথাও শান্তি বিঘ্নিত হওয়া এমন কোনো রিপোর্ট এই পর্যন্ত নেই। এর দ্বারা প্রমাণিত হয় বিদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ অমূলক এবং অযৌক্তিক। এখন যারা নির্বাচন ঠিকমতো হবে না, নিরপেক্ষ হবে না, এই সমস্ত কথাবার্তা বলছেন, তারা কিন্তু আন্দোলনে ব্যর্থ। বাংলার সময় আরো থাকছে। দিনাজপুরে ট্রাক নসিমন সংঘর্ষে 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 12, আহত অন্তত 45। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। কারাগারে বন্দী এবং আন্ডারগ্রাউন্ড দুভাগে বিভক্ত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এর মধ্যে বগুড়ার কাহালু এলাকার ডাক্তার নজরুল আন্ডারগ্রাউন্ড গ্রুপটির মাধ্যমে জেএমবিকে সংগঠিত করলেও কারাগারে বন্দীদের নেতৃত্বে রয়েছে হাফেজ রায়হান নামে আরেকজন। চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া গেছে। কমলদের রিপোর্ট। শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর জেএমবি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এরপর সংগঠিত করতে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কয়েকবার পরিবর্তন আনে জঙ্গি সংগঠনটি। সবশেষ শীর্ষ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে তারা। সম্প্রতি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা তাদের নেতৃত্ব নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জেএমবির যারা তাদের সহযোগীদের নাম বলছে, যেহেতু তারা তাদের সাথে ছিল এবং জঙ্গি কর্মতৎপরতার সাথে তারা সম্পৃক্ত, সেই হিসাবে তাদের নামটা বলছে এবং এটা সত্য এবং এটার কোনো বিকল্প নেই। তারা বর্তমানে দুটো ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। কেউ দাওয়াতি কার্যক্রম করেন, কেউ তাদের অন্যান্য যে ইউনিট আছে সেখানে কাজ করে। তার মধ্যে একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ডাক্তার নজরুল, যারা চিটাগাং কার্যক্রম পরিচালনা করে। এদের সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং এদেরকে আইনের আওতায় আনবো। সিএমপি কমিশনারের ধারণা, দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিদের পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। জেএমবি বলেন বা অন্যান্য জঙ্গি যাই বলেন, এরা এক এক সময় এক এক নাম দিয়ে হয়তো আত্মপ্রকাশ করে। যেখানেই তারা উত্থানের চেষ্টা করছে সেখানেই বাধাগ্রস্ত হচ্ছে। মেইন কিং পিন জিয়ে তার নামটি এসেছে। আমরা তাকে কেন্দ্র করে তার নাম সহ আরো কিছু আলামত আমরা পেয়েছি। সেই আলামতটা যাচাই বাছাই করে আমরা তার সার্চে খুঁজছি, তাকে খুঁজছি। অভ্যন্তরীণ কুন্দলের জের ধরে কয়েক মাস আগে ডাক্তার নজরুলকে হাফেজ রায়হানের সমর্থিতরা হত্যা করেছে বলে দাবি করা হলো চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটের রামপাল ও মংলায় 8টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সকাল 10টার দিকে মংলা ঘুষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের কালীগঞ্জ এলাকায় পৌঁছায় প্রতিনিধি দলটি। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের 11 জন সচিব সহ অর্ধ শতাধিক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়েছেন। এই সময় তারা নৌ চ্যানেল খনন ও চ্যানেল সংলগ্ন সংযোগ খালগুলোর বাঁধ অপসারণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তারা মংলার জয়মনিতে দেশের সর্ববৃহৎ খাদ্য গুদাম, সুন্দরবনের পর্যটন এলাকা করমজল, মংলা বন্দরের ড্রেজিং কার্যক্রম এবং রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিদর্শন করেন। পরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন তারা। বিদ্যুৎ কেন্দ্র হলে পরিবেশের ক্ষতি হবে, তাদের ধারণা ঠিক নাই, ভুল ধারণা, মিথ্যা ধারণা। এটা ধোঁকা দেওয়া, এটা কারো না কারো স্বার্থ সিদ্ধি করা। দিনাজপুরের ফুলবাড়িতে 3টা বিদ্যুৎ কেন্দ্র, আশেপাশে প্রচুর বাড়িঘর। এখানে যেমন ধরেন যে 2-3 কিলোমিটারের মধ্যে বাড়িঘর চোখে পড়ে না।
দুই বিদেশি হত্যার রহস্য খুব শিগগিরই উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিকেলে বরিশালের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা জানান। বিদেশিরা বুঝতে চাচ্ছে না, এটা এই মুহূর্তে এই কথা বলা সঠিক না। যতক্ষণ পর্যন্ত না সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই মনে একটা সন্দেহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু আমাদের সরকার চায় অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে আসল দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা, সুতরাং একটু সময় লাগছে। তবে আমি মনে করি অতি শীঘ্র সবাই জানতে পারবে এবং বিদেশিরা আশ্বস্ত হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে নিজ বাসভবনে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত ছিল সে ধরনের কিছু তথ্য সরকারের গোয়েন্দা সংস্থার কাছে চলে এসেছে। এখানে বিএনপির বেশ কিছু নেতার সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এটা পূর্ণ তদন্তের পরেই এটা যারা যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এর সঙ্গে যারাই জড়িত, যে পর্যায়ে যত শীর্ষ পর্যায়ে নেতা জড়িত থাকুক তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগী মানুষের অভিযোগ, দ্রুত কাজ করে দেওয়ার নামে দালালরা তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। অন্যদিকে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নানা অজুহাতে ঘোরাচ্ছে দিনের পর দিন। অবশ্য দালালদের দৌরাত্ম্য বন্ধে তৎপর থাকার কথা জানালেন পাসপোর্ট কর্মকর্তারা। আব্দুস সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রতিদিন 2 থেকে 250 মানুষ ফর্মের জন্য লাইন ধরেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে। এই মানুষগুলো চিকিৎসা, উচ্চশিক্ষা, বেড়াতে বা কাজের জন্য দেশের বাইরে যেতে আগ্রহী, কিন্তু ছোটখাটো ভুলের কারণে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। কাঠা লাগাতে হবে, এটা ঠিকমতো স্টাবলিং হয়নি, তারপরে হচ্ছে এটা হারিয়ে গেলে আমাদের দায় দায়িত্ব নেই। দীর্ঘ 4 মাস হয়ে গেল, আমি পাসপোর্ট এখনো পাই নাই। একটা ভুলের কারণে দা থাকি চালাইছে, টাকা দিলে কোনো ভুল থাকিচ্ছে না, টাকা দিলে বাস ঠিক। এদিকে পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে টাকা নিচ্ছে দালালেরা। ধরেন ফর্ম লিখতে পারে না, আমরা লিখে টিকে দিই, আমাদেরকে 50-100 টাকা দেয়। এখন 250-100 টাকা দিলে এখানে বাইরে লিখে দেয়, এটাতেই কাজ হয়ে যায়। অবশ্য পাসপোর্ট অফিসের এই কর্মকর্তার দাবি, নিয়মিত মনিটরিং করে দালালদের দৌরাত্ম্য বন্ধে তৎপর তারা। কোনো জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য প্রশাসন সবসময় অত্যন্ত তৎপর থাকে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। 2010 সাল থেকে শুরু হওয়া মেশিন রিডেবল পাসপোর্ট করতে খরচ হয় 6000 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে 4 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল 11টার দিকে রিটার্নিং অফিসার আলিমুজ্জামান এই প্রতীক বরাদ্দ দেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে গামছা ও আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারীকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 10 নভেম্বর। গত বছর বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী হজ এবং তাবলিগ নিয়ে কটূক্তি করায় চলতি বছর তাকে দল থেকে বহিষ্কারের পর কালিহাতী উপজেলার এই আসনটি শূন্য হয়। দেখছেন বাংলাদেশ সময়, সঙ্গে থাকুন। এগুলো কি? পাকা চুল। বোকা, এ হলো অভিজ্ঞতা। দোস্ত, এই গল্প আর কত? কালো তো করতেই চাই, চুলের ক্ষতি। চিন্তা নেই, আমার মতো হেয়ার কোড হার্বাল ডাই ব্যবহার কর। এতে আছে মেহেদি, জবা ও আমলকির প্রাকৃতিক গুণ। পাকা চুল করে 100 ভাগ কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। পানি দেবে, টেনশন না। আরএফএল ওয়াটার পাম্প আপনার লাইফের কমপ্লিট ওয়াটার সলিউশন। সাবমার্সিবল পাম্প, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সলিউশন, ইরিগেশন কিংবা যে কোনো বাসায় আরএফএল ওয়াটার পাম্প চলে ঝামেলাবিহীন বছরের পর বছর। তাই তো আরএফএল ওয়াটার পাম্প পানিই দেয়, টেনশন না। স্বাস্থ্য যদি ভালো চাও, সোয়ান ম্যাট্রেস লুপে নাও। সোয়ান ম্যাট্রেস। সব জানতা শমশের। এগুলো কি? পাকা চুল। বোকা, এ হলো অভিজ্ঞতা। দোস্ত, এই গল্প আর কত? কালো তো করতেই চাই, কিন্তু চুলের ক্ষতি হলে? তোর চাই হেয়ার কোড হার্বাল ডাই। 5 বছর ধরে ব্যবহার করছি, চিন্তা নেই। এতে আছে মেহেদি, জবা ও আমলকির প্রাকৃতিক গুণ।
পাকা চুল করে 100 ভাগ কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। এ হলো নতুন অভিজ্ঞতা। কি রে, রিচার্জ করবি না? প্যারাশুট বেলি ফুল কিনলেই রিচার্জ হবে। মানে এখন 150 ml প্যারাশুট বেলি ফুলে 15 টাকার রিচার্জ একদম ফ্রি। জুনিয়রদের জন্য স্পেশালাইজড নিউট্রিশন নিয়ে জুনিয়র হরলিক্স এখন নতুন প্যাকে। ভাইয়া, তোর না 2টা রুবেল, আমাকে একটা দিবি? দোস, তোর কাছে সমু আছে? থ্যাংক ইউ। এই টাকা পড়ছে তোর। স্ক্র্যাচ কার্ড জমাতে পাগলামি এখন চরমে। রবির নতুন 55 টাকার স্ক্র্যাচ কার্ডের টিম বানিয়ে দেখা করো মাশরাফির সাথে। এছাড়াও আছে অনেক অনেক আকর্ষণীয় উপহার। রবি। আমাদের সময়ের মূল্য আছে, আর রান্না সে তো করবে টপার প্রেসার কুকার, যা ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি, লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। তাই আমার পরিচয় যেমন ঘরে তেমনি বাইরেও। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। এটি মেথি, আমলকি, অ্যালোভেরা ও নারকেল তেলের মিশ্রণে বিশেষভাবে তৈরি। দেয় এক্সট্রা পুষ্টি, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। জুনিয়রদের জন্য স্পেশালাইজড নিউট্রিশন নিয়ে জুনিয়র হরলিক্স এখন নতুন প্যাকে। আমার চাই প্যারাশুট নারকেল তেল, কারণ শুধু প্যারাশুটেই আছে 5-এর শক্তি, দেয় প্রতি ফোঁটায় আরো বেশি। প্যারাশুট নারকেল তেল। এসে গেল আল্ট্রাথিক জেল ফর্মুলা সমৃদ্ধ সুইফট লিকুইড টয়লেট ক্লিনার। সাশ্রয়ী ও স্বাস্থ্য ঝুঁকিমুক্ত সুইফট লিকুইড টয়লেট ক্লিনার টয়লেটকে করে ভেতর থেকে পরিষ্কার। সুইফট দ্য আল্টিমেট টয়লেট ক্লিনার। এখন সুইফট 500 ml এর সাথে একটি মগ এবং 750 ml এর সাথে একটি বাস্কেট ফ্রি। বাংলাদেশের 1 নম্বর সরিষার তেল তীর। তীরের বিশুদ্ধতা আজও অটুট। তীর, ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। তোমায় বেঁধে রাখবো চুলে? এই চুল পড়া নিয়ে বেঁধে রাখবি? সমাধান আছে, নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। মেথি, আমলকি, অ্যালোভেরা ও নারকেল তেলের মিশ্রণে তৈরি, দেয় এক্সট্রা পুষ্টি, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। পারফেক্ট, এই চুলে ভাইয়াকে বেঁধে রাখতে পারবি। প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। দেখছেন বাংলার সময়। সময় সংবাদের 1 সপ্তাহের এইমাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। দিনাজপুর ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 45 জন। সকালে দিনাজপুরের 10 মাইল মহাসড়কের গোপালগঞ্জে ঠাকুরগাঁওগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনের এক যাত্রী মারা যান। এ সময় আহত 6 জনকে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। বাকি 3 জন আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একটি বাস ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব নামে এক পথচারীর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারের যাত্রী ও চালক সহ 5 জন আহত হন। এছাড়া কেরানীগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 8 জন। নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর অন্তত 10 জন। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফ ও জিন্নার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তিরাইল গ্রামে আরিফের লোকজন প্রতিপক্ষ জিন্নার সমর্থকদের উপর হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল হান্নান নামে একজনের মৃত্যু হয়। এ সময় আশপাশের 15টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 7 জনকে আটক করে পুলিশ। জিন্না এবং বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে হান্নান নামে একজন মারা গিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং সেখান থেকে এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনের মতোকে আমরা আটক করেছি।
বয়ঃসন্ধি কয়েক দশক আগেও শব্দটি খুব একটা পরিচিত ছিল না মানুষের কাছে। বর্তমানে শব্দটির সঙ্গে একটু একটু করে পরিচিত হতে শুরু করেছে মানুষ, কিন্তু এখনো লজ্জা আর প্রচলিত সংস্কার স্বাভাবিক আলোচনায় আসতে দেয়নি বিষয়টিকে। এতে দেশের অধিকাংশ ছেলেমেয়ের কৈশোর পার হয় মানসিক ও শারীরিক নানা ভীতি আর অস্থিরতার মধ্য দিয়ে। দীর্ঘদিনের সামাজিক ও মানসিক গোড়ামি ভেঙে অনুকূল একটি পরিবেশ কারা কিভাবে তৈরি করবেন তাই খোঁজার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। ক্যামেরা ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শৈশব পেরোনো এই কিশোরদের আড্ডা এখন বন্ধু বান্ধব মিলে নির্জন কোনো জায়গায়। নিজেকে নিয়ে নানা না জানা প্রশ্নের কোনো উত্তর পায় না তারা কারো কাছে। বাবা মা ও ছেলে মেয়ের কাছে এই জিনিসটা বলতে একটু লাজুক, ছেলেমেয়েরাও বলতে লাজুক। শরীরের পরিবর্তন করতেছে, এই সময় আমি কি করব, মানে এই ধরনের বিষয়গুলো আমি বই থেকে সলভ করতে পারি। দোলাচলের অবস্থা নিয়ে ঘরবন্দি এ সময়ের বেশিটা কাটে টিভি দেখে। শুনে ওরা গ্রামের মেয়ে তো সমস্যার কথা তোরা বলেন। আস্তে আস্তে কি দূরত্ব সৃষ্টি হয়েছে বড় হওয়ার পর থেকে, ছেলেদের সাথে আলাদা, মেয়েদের সাথে। 15 বছর আগে বেসরকারি একটি টেলিভিশনে প্রথম প্রচারিত হয় গিয়াসউদ্দিন সেলিমের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক বিপ্রতীপ। সেই সময় সামাজিক বাস্তবতায় বয়ঃসন্ধি ছেলেমেয়েদের নিয়ে করা কাজটি ছিল সাহসী এক পদক্ষেপ। ওই সময়ে মিমস, স্বপ্নদোষ, এই সমস্ত শব্দ কেউ ব্যবহারই করতে পারতো না। এক্ষেত্রে সরকারি টেলিভিশনের দায় সবচেয়ে বেশি। প্রাইভেট চ্যানেলগুলো কিশোর কিশোরীদের জন্য একটা করে প্রোগ্রাম যদি থাকে, ওতে যদি একটু খানিকটাও সত্য বলা যায়। নিয়মিত না হলেও কিছু গণমাধ্যমের অনুষ্ঠান বা লেখনীতে কালে ভদ্রে উঠে এসেছে এই প্রসঙ্গটি। গণমাধ্যমের পুরো পরিসরে যার পরিমাণ বেশ কম। শুনছিলাম কিশোর কিশোরীরা তারা শেয়ার করছিলেন তাদের বড় হয়ে উঠবার অভিজ্ঞতা। এগুলো এত সেন্সিটিভ, আমরা কিন্তু অনেক সময় শিক্ষিত জনগোষ্ঠীও এটাকে আতঙ্কিত হয়ে উঠতে চায়। এই বুঝি গণমাধ্যম এসে আমাদের সমস্যাকে চোখমুক্ত করে দিল, এই বুঝি গণমাধ্যম আমাদের ছেলে মেয়েদেরকে উস্কে দিল। যে গণমাধ্যম নানা ধরনের সামাজিক গোড়ামিতে পরিবর্তন এনেছে এবং জনমনের সচেতনতা তৈরি করেছে, সেই গণমাধ্যমকেই এগিয়ে আসতে হবে সৃজনশীল পরিবেশনা নিয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মহানবমী শেষে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে মঙ্গল কামনা, কাল প্রতিমা বিসর্জন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাভেলা হত্যাকাণ্ডে জড়িত 3 সন্দেহভাজন হামলাকারী শনাক্ত। গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। 2 ভাগে বিভক্ত হয়ে আবারও সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। চট্টগ্রামে গ্রেপ্তার সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রাজশাহীতে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য। দ্রুত কাজ করে দেওয়ার দাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তৎপর থাকার দাবি কর্তৃপক্ষের। এবং রামপালের মংলা ঘুষিয়াখালী চ্যানেল পরিদর্শনে গেলেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে না বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SL লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।